আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 11 জানুয়ারি 24 জয়লাভ করেও কঠিন পরীক্ষায় আওয়ামী লীগ, শেষ পর্যন্ত কি হবে? দি টেলিগ্রাফের সম্পাদকীয় সামনের দিনগুলোতে সত্যিকার বড় পরীক্ষার মধ্য দিয়ে যাবে বাংলাদেশ। দর্শক, আমরা যে বার্তাটা আপনাদেরকে বারবার দেওয়ার চেষ্টা করছি, যেটা স্বাভাবিক হওয়ার কথা ছিল, নির্বাচনে জয়লাভ করা মানে নিশ্চিন্ত হয়ে যাওয়া, কিন্তু না, নির্বাচনে জয়লাভ করে সরকারের চিন্তা আরও বেড়ে গেছে, সামনে আরও কঠিন পরীক্ষা। এই কথাটা কিন্তু বারবার শুধু আমরাই আপনাদেরকে বলছি না, আমাদের সেই বক্তব্যের সাপোর্টে নানান এভিডেন্স আপনাদের সামনে তুলে ধরছি। সেরকমই একটা এভিডেন্স নিয়ে আজকে হাজির হয়েছি। দি টেলিগ্রাফের একটা সম্পাদকীয় বিশ্লেষণ করছি। দর্শক, দি টেলিগ্রাফ বা যে কোনো আন্তর্জাতিক জার্নাল বা নিউজ পেপার যাই হোক না কেন, তার একটা রিপোর্ট এক ধরনের তাৎপর্য বহন করে, আর সম্পাদকীয় আর এক ধরনের তাৎপর্য বহন করে। তো সম্পাদকীয় কিন্তু আরও বেশি তাৎপর্যপূর্ণ। এর মানে এই টেলিগ্রাফ যে কতটা শক্তিশালী জার্নাল, বিশেষ করে ভূ রাজনীতি বা ইন্টারন্যাশনাল রিলেশনস এক্সপ্লেইন করার ক্ষেত্রে আপনারা জানেন, সে কথা আগেও বলেছি, এখন আর বলছি না। তো সেই টেলিগ্রাফ তারা একেবারে তাদের এডিটোরিয়াল বোর্ডের একটা ঐক্যমতের ভিত্তিতেই কিন্তু এ ধরনের কথাবার্তা বলছে, কারণ সম্পাদকীয় কিন্তু সেভাবেই প্রকাশ করা হয় এবং এর মধ্য দিয়ে অনেককে বার্তা দেওয়া হয়। সম্পাদকীয় প্রকাশ করার মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার, যেমন বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টারের রিপোর্ট বিভিন্ন ধরনের আসতে পারে, কিন্তু সম্পাদকীয়তে কী বলা হয়েছে এটা কিন্তু তথ্য মন্ত্রণালয় বা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নানানভাবে এটা কনসিডার করে বা দেখে, অ্যাটলিস্ট আমলে নেয়। অতএব যে টেলিগ্রাফের সম্পাদকীয়, এটা জাস্ট বিভিন্ন নিউজ পেপারে কত ধরনের রিপোর্ট আসতে পারে সেগুলো ধরে বসে থাকলে হবে না, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো সামনের দিনগুলোতে সত্যিকারের বড় পরীক্ষায় সরকার, কি পরীক্ষায় আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন বয়কট করায় শেখ হাসিনা ওয়াজেদের আওয়ামী লীগ বিতর্কিত জাতীয় নির্বাচনে বিপুল জয়ের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় ফিরে এসেছে। দেখেন, এর মধ্য দিয়ে আর একটা বিষয় প্রমাণিত হয়, আমরা অনেকে বিশ্লেষণ করছি বা বলার চেষ্টা করছি, বিএনপি নির্বাচন বর্জন করে কি ভুল করেছে? কারণ আওয়ামী লীগ তো 5 বছর টিকে যাচ্ছে। আবার তার জবাব কিন্তু এই টেলিগ্রাফের নিবন্ধের প্রথম লাইনেই পাওয়া যায়। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করত, তাহলে এই যে পরীক্ষা সামনে, অথবা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘ, অস্ট্রেলিয়া, এদের পক্ষ থেকে, ইউরোপিয়ানের পক্ষ থেকে যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে উপস্থাপন করা, নির্বাচনকে বিতর্কিত বলা, একতরফা বলা, ডামি বলা, বা এই যে ডামি পর্যবেক্ষক, ডামি লাইন, অমুক তমুকটি কত ঘটনা, এগুলো কিন্তু ঘটতো না। এর মানে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে, যেটা তাদের সাংবিধানিক অধিকার, শান্তিপূর্ণভাবে সরকারের এই নির্বাচনকে বৈধতার প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে এই প্রশ্নগুলো অতটা মজবুত হতো না। 2018 সালের পর যেরকম নির্বিঘ্নে সরকার মসৃণভাবে পথ চলেছে, সেরকম একটা পরিস্থিতি হতো। অতএব যেমন এই সরকার ক্ষমতায় 2029 সাল কেন, 2041 সাল পর্যন্ত থাকতে পারে, কিন্তু তাদের পথ চলার মাঝে যদি কোনো ছন্দপতন ঘটে, তাহলে এই যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি তার কারণেই হবে। আন্দোলন বা হরতাল, অবরোধ এগুলোর মাধ্যমে তেমন কিছু না, নির্বাচনে অংশগ্রহণ না করাটার মাধ্যমেই যদি সরকারের কিছু হয় হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই দেখেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, বিএনপি মানে বিএনপির সাথে জামাত বা অনেকে নেই, আর বিএনপি অংশগ্রহণ করলে তো জামাত অবশ্যই করতো, বিএনপি অংশগ্রহণ করলে চরমোনাইও অংশগ্রহণ করতো, যেমন 2018 সালে করেছিল। আওয়ামী লীগ 298টি আসনের মধ্যে 222টি আসনে জিতেছে, সবচেয়ে বড় বিরোধী দল জাতীয়, না এটা এই কথাটা পুরোপুরি ঠিক নয়। 298টি আসনের মাধ্যমে 222টি জিতে, সবগুলো আসনে জিতেছে, এখানে আওয়ামী লীগ বিরোধী কেউ নেই, 100% আসনে আওয়ামী লীগ জিতেছে, এটা হচ্ছে বাস্তব কথা। সবচেয়ে বড় বিরোধী দল জাতীয় পার্টি, জাতীয় পার্টিকে বিরোধী দল বললে এটা বিরোধী দল শব্দের অপমান করা হয়। যারা নৌকার সাথে 26 আসনে সমঝোতা করেছে, প্রকাশ্যে নৌকার প্রার্থীরা প্রত্যাহার করে তারা নাঙ্গলের পক্ষে ভোট দিয়েছে কিংবা কাজ করেছে, তাদেরকে বিরোধী দল বলে কোন সেন্সে? নৌকা কখনোই বিরোধী দল নয়। তার চাইতে বরং যারা সমঝোতা করেনি, যারা নৌকার বিপক্ষে জিতেছে, যেমন স্বতন্ত্র লীগ, তাদেরকে বিরোধী দল বললে বিরোধী দল শব্দটার একটু সম্মান করা হয়। এই জন্য জাতীয় পার্টিকে বিরোধী দল বলার কিছুতেই পক্ষ নেই। আওয়ামী লীগের
গৃহপালিত কোনো একটা ঝুটা সংগঠন। জাতীয় পার্টির পরিচয় এগুলো, কিন্তু স্বতন্ত্র লীগ দে আর স্মার্ট, তারা নৌকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছে, যদিও সবগুলো ছিল পরিকল্পিত, তারপরও বাহ্যিকভাবে হলো প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পেরেছে, কিন্তু লাঙ্গল কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখাতেই পারেনি। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বেশিরভাগই ছিলেন আওয়ামী লীগের রাজনীতিবিদ, যারা নিজেদের দলের টিকিট পাননি, তারা 61টি আসনে জয়ী হয়েছেন। তো যাই হোক না কেন তারা আওয়ামী লীগের রাজনীতিবিদ ছিলেন বা আছেন, যাই হোক, তারপরও তারা নৌকার বিরুদ্ধে জিতেছে, এই কারণে তারা স্বতন্ত্র লীগ হয়েও বিরোধী দল, আর জাতীয় পার্টি বিরোধী দল নয়। ফলাফল স্পষ্ট হলো, আগামী কয়েকদিন, সপ্তাহ আর মাস বাংলাদেশকে সত্যিকার বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এই সময়ের মধ্যে দেশটির সরকার কেমন আচরণ করে তার প্রভাব পড়বে দেশটির প্রতিবেশী এবং ভারতের মতো বন্ধু দেশের উপরও। 40% স্বল্প ভোটারের উপস্থিতি এটাই বলেছে যে এখন এই 40% বা এইগুলো কিন্তু কেউ বিশ্বাস করছে না। এমনকি ইউরোপীয় ইউনিয়ন তারা কিন্তু অনিয়মের সময়োচিত তদন্ত দাবি করেছে। অর্থাৎ 40%, কেউ কেউ বলছে যে 40% না, অরিজিনাল 2%, 48% হচ্ছে কারচুপি। ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য ভোটারদের প্রতি বিএনপির আহ্বান কাজ করেছে। এটি প্রথম নয় যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে 1996 সালে কিংবা বিএনপিকে 2014 সাল দ্বারা বয়কট করা নির্বাচন কম ভোটদানের হার দেখেছে। তো এই 40% দেখাতে পারলে সেটা কম ভোটদান নয়, দেখিয়েছে, হয়নি। এখন এটাকে তো সন্তোষজনক বলছে আওয়ামী লীগের লোকজন। তবে ভোটারদের অসন্তুষ্টির অন্যান্য লক্ষণও রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ এবং অন্যান্য সমালোচকদের উপর আওয়ামী লীগ সরকার দমনপীড়ন, আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীগুলো নিন্দার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা বাংলাদেশের ক্ষমতাসীন এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা বা অন্যান্য কঠোর পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছে। নিষেধাজ্ঞা দেওয়ার সম্ভাবনাই বেশি, তারপরও ভূরাজনীতিতে বা আন্তর্জাতিক রাজনীতিতে, ইভেন ডোমেস্টিক পলিটিক্সে শেষ কথা বলতে কিছু নেই। ইন্টারেস্ট ডিফাইন্স এথিক্স, ইন্টারেস্ট ডিফাইন্স ওয়ে। অতএব কী করবে কী করবে না, এগুলো নানান হিসাব নিকাশ, ক্যালকুলেশন, এগুলোর উপর নির্ভর করে। নয়াদিল্লি পুরনো বন্ধু আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসা ভারতের কৌশলগত স্বার্থের পক্ষে গেলেও সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে মজবুত হয়েছে। দেখেন, এই পয়েন্টটা আমি বারবার গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করার চেষ্টা করছি, কারণ এই সরকারকে যদি স্টেবল থাকতে হয় তাহলে চীনকে আরও বেশি সুযোগ দিতে হবে বাংলাদেশে, আর তাতে ভারত বেশি ক্ষুব্ধ হবে। এমনকি বাংলাদেশকে ব্যবহার করে ভারত বিরোধী তৎপরতা চালানোর চেষ্টা চীন করতে পারে, এতে সরকার বিপাকে পড়বে। যাই হোক, নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশ ও ভারত উভয়ের স্বার্থে দেশের নতুন প্রশাসনকে অবশ্যই গত কয়েক মাসের ক্ষত সরাতে এবং রাজনৈতিক প্রতিপক্ষের কাছে পৌঁছতে পদক্ষেপ নিতে হবে। ভয়ের পরিবেশ সরিয়ে ফেলতে হবে, যার জেরে বিরোধী দলের অনেক সদস্য আত্মগোপন রয়েছে। এটা করবে, এর মানে বিএনপি জামাতকে এখন মুক্তি দিবে, তাদেরকে রাজনৈতিক সভা সমাবেশ করার সুযোগ দিবে। এগুলোর এর মাধ্যমে কিন্তু গণতন্ত্র দেখিয়ে পশ্চিমাদের সাথে আরও দর কষাকষি সরকার চেষ্টা করবে। বিরোধীদের রাজনৈতিক ভাবে পুনরায় যুক্ত হওয়ার জন্য গঠনমূলক উপায় খুঁজে বের করতে হবে। যাই হোক, এখানে নানান সাজেশন দেওয়া হয়েছে, এগুলো ইম্পর্টেন্ট। মূল কথা হচ্ছে, সরকার ভোটে জয়লাভ করেও সত্যিকার অর্থেই কঠিন পরিস্থিতিতে শেষ পর্যন্ত কি হয় সেটা বলা যায় না, সময় বলে দেবে শেষ পর্যন্ত কি হয়। সরকার টিকে যাবে এটা আমি আগের মতোই বিশ্বাস করি, কিন্তু চলার পথ কঠিন হবে।